বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ গড়ার পরিকল্পনা, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব রিজভী আহমেদ, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জয়েন্ট সেক্রেটারি সোহেল, আলোচকবৃন্দ, আজকে যে ৮টি সাবজেক্টে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে সেই ৮জন আলোচকবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং আমার সামনে উপস্থিত কৃষক, সমগ্র দেশ থেকে আগত কৃষক দল এবং যুব দলের প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যখন আজকে এই হলে আসছিলেন, নিশ্চয়ই আসার সময় হয় পত্রিকা দেখেছেন অথবা মোবাইল ফোনে পত্রিকা দেখেছেন। নিশ্চয়ই একটি নিউজ আপনারা খেয়াল করেছেন যে আজকে হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। এই মানবাধিকার দিবস অর্থাৎ মানুষের অধিকারের বিষয়। আমরা যদি বিগত যে স্বৈরাচারকে এই দেশের ছাত্র জনতা, সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে, রাজনৈতিক দলের কর্মীরা জনগণকে সাথে নিয়ে একত্রিত হয়ে যে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, সেই স্বৈরাচারের সম্পূর্ণ সময়টা যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশের দলমত বলা যায় নির্বিশেষে শুধু যে রাজনৈতিক কর্মীরা তা নয়, রাজনৈতিক দলের বাইরেও সাধারণ বহু মানুষ, সুশীল সমাজের মানুষ, ব্যক্তিবর্গ, অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক বলেন, ডাক্তার বলেন, ব্যবসায়ী বলেন, গৃহিণী বলেন, ছাত্রছাত্রী বলেন, রাজনীতির বাইরেও এরকম বহু মানুষ আছেন। অনেক ক্ষেত্রে কেউ কেউ ছিলেন যাদের মানবাধিকার হরণ করা হয়েছিল। রাজনৈতিক দল হিসেবে যদি বিবেচনা করা হয়, তাহলে বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যেই দলের বহু নেতাকর্মী, শত শত নেতাকর্মী গুমের শিকার হয়েছে, হাজারো নেতাকর্মী হত্যার শিকার হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। আমাদের নেতাকর্মীদের সামনে রাতের অন্ধকারে সাদা মাইক্রোবাস এসে দাঁড়াতো এবং তারপর দিন থেকে এরকম বহু নেতাকর্মীকে খুঁজে পাওয়া যেত না। যদিও বা কাউকে খুঁজে পাওয়া যেত, দেখা যেত অসহ্য শারীরিক যন্ত্রণায় সে কাতরাচ্ছে, কারণ তার উপরে অবর্ণনীয় নির্যাতন হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা রাজনৈতিক দলের কর্মী, আজকে আমরা এই ঘরে যারা উপস্থিত আছি, আমরা একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি। বাংলাদেশের সব মানুষ যে আমাদের আদর্শে বিশ্বাসী হবেন তা না, অন্য আদর্শেও থাকতে পারে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশ থেকে, এই দেশে একদলীয় বাকশাল থেকে বের করে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন। আমরা সেই নেতার কর্মী। আমরা কাজেই খুব স্বাভাবিকভাবেই বিনা বাক্য ব্যয়ে আমরা বলতে পারি, ইয়েস, আমার যেমন অধিকার আছে আমার রাজনৈতিক আদর্শ জনগণের সামনে তুলে ধরার, একইভাবে আমার অধিকার হচ্ছে আরেকজন যখন বলবে, বা আমার কর্তব্য, আমার দায়িত্ব হচ্ছে আরেকজন যখন, আরেকটি দল, আরেকটি ব্যক্তি যখন তার রাজনৈতিক আদর্শ বিশ্বাস উপস্থাপন করবে, সেটি যাতে সে করতে পারে, নিরাপদে করতে পারে, নিরাপত্তার সাথে করতে পারে, একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সেটি নিশ্চিত করা। এবং অবশ্যই বাংলাদেশের সবচেয়ে বড় এবং দায়িত্বশীল রাজনৈতিক দলের কর্মী হিসাবে আরো বেশিভাবে এই বিষয়টি আমাদের সকলের উপরে বর্তায়। বলতে দেন, দিন শেষে তো সিদ্ধান্ত নেবে জনগণ, কারণ আমাদের নিজেদের বক্তব্যেই আমরা বলি আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। কাজেই আমরা আমাদেরটা বলবো, অন্যরা তাদেরটা বলবে, সিদ্ধান্ত নেবার মালিক বাংলাদেশের জনগণ। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি ব্যক্তিগতভাবে আগামী দিনে চাই, এবং আমার ধারণা, আমার বিশ্বাস যে অবর্ণনীয়
কষ্টের ভিতর দিয়ে, নির্যাতনের ভিতর দিয়ে, মানবাধিকার লঙ্ঘনের ভেতর দিয়ে সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীরা গিয়েছে। অন্য দলের কথা বলতে পারবো না, বিএনপির কথা আমি কম বেশি বলতে পারবো যে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী চায় এই ঘটনার পুনরাবৃত্তি তাদের নিজেদের জন্য, এবং একই সাথে বাংলাদেশের কোনো মানুষ, সে রাজনীতির সাথে জড়িত থাকুক অথবা না থাকুক, তার মতামত প্রকাশের জন্য আবরারের মতন যাতে হত্যাকাণ্ডের শিকার হতে না হয়। নিশ্চয়ই আপনারা একমত। শহীদুল আলম সাহেব একজন ফটোগ্রাফার, উনি কোনো রাজনীতির সাথে জড়িত না, কিন্তু আমরা দেখেছি মানুষের পক্ষে কথা বলার জন্য কিভাবে নির্যাতিত হয়েছে। একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমরা দেখতে চাই না আগামী দিনে এরকম ঘটনা বাংলাদেশে ঘটুক। হতে পারে সে ভিন্ন মতের মানুষ, কিন্তু কোনো মানুষের সাথে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর না ঘটুক, এটি আমরা চাই, আমি চাই, আমার বিশ্বাস আপনারা সকলেই চান, তাই নয় কি প্রিয় সহকর্মীবৃন্দ? অবশ্যই আমরা চাই। আসুন এবার সহকর্মীবৃন্দ, আজকে আপনারা সারাদিন নর্মালি আমরা যে সাংগঠনিক সভা, সাংগঠনিক সম্মেলন বা সাংগঠনিক মিটিং আমরা করি, একত্রিত হই, সাংগঠনিক বিষয়ে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করেছি কতগুলো ভিন্ন বিষয়। আপনাদের প্রত্যেকের হাতে একটা ফোল্ডার দেওয়া হয়েছে। এই ফোল্ডারে 8টি বিষয় আপনাদের কাছে আছে, এবং ফোল্ডারের উপরে লেখা আছে, মঞ্চের আশেপাশেও স্লোগান লেখা আছে, দেশ গড়ার পরিকল্পনা। প্রিয় সহকর্মীবৃন্দ, দেশ তো তারাই গড়তে পারে যাদের প্রথম স্লোগান হচ্ছে, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এবং যাদের স্লোগান হচ্ছে সবার আগে বাংলাদেশ। দেশ তারাই গড়তে পারে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই দেশ, আপনি যদি ফ্যাক্টস, ফিগার, হিস্ট্রি যাই বিবেচনা করেন না কেন, এই বাংলাদেশ স্বাধীনতার পরে বিভিন্ন সময় বিভিন্ন দল পরিচালনা করেছে, কিন্তু বাংলাদেশের মানুষের অর্থনৈতিক ভাগ্যের উন্নয়ন হয়েছে, উন্নয়ন ঘটেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটেছে। বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের ব্যাপকতা বেড়েছে, পরিধি বেড়েছে দেশে এবং বিদেশে। বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সুবিধা একটু হলেও বৃদ্ধি পেয়েছে দেশের মানুষের পক্ষে। এইরকম যতগুলো বিষয় আছে যা মানুষকে বেঁচে থাকতে, ভালোভাবে বেঁচে থাকতে সহায়তা করে, আইন শৃঙ্খলার উন্নতি ঘটানো, দুর্নীতির লাগাম টেনে ধরা, এরকম যতগুলো বিষয় আমরা আলোচনা করি না কেন, দেশের বিভিন্ন সীমাবদ্ধতা বা লিমিটেশনের মধ্যেও একমাত্র বাংলাদেশি জাতীয়তা দল প্রত্যেকটি ক্ষেত্রে প্রমাণ করে দেখাতে পারবে যে এই দল দেশের জন্য, দেশের মানুষের জন্য সব সময় কাজ করেছে, এবং প্রত্যেকটি ক্ষেত্রে তারা অবদান রেখেছে। প্রত্যেকটি ক্ষেত্রে তারা অবদান রেখেছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে যেই 8টি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা হয়েছে, আপনারা সকাল থেকে যেই আলোচনাগুলো করেছেন, আমি যেই কথা দিয়ে বক্তব্য শুরু করেছিলাম, মানবাধিকার, মানুষের অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার যেমন আছে, কথা বলার অধিকার যেমন আছে, মতামত প্রকাশের অধিকার যেমন আছে, একইভাবে মানুষের বেঁচে থাকার অধিকার আছে। বেঁচে থাকার অধিকার মানুষের আছে, এটি যা মানুষের জন্মগত অধিকার। তাকে সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে বেঁচে থাকার ব্যবস্থা তাকে করে দিতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সামনে আমরা যে ফ্যামিলি কার্ডটি উপস্থাপন করেছি, এখানে যারা ফ্যামিলি কার্ডটি আপনাদের সামনে উপস্থাপন করেছে, বিস্তারিতভাবে বলেছে, তারা বলেছে কাদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দেব এবং কেন আমরা ফ্যামিলি কার্ড দেব। আমাদের দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আমরা যতই উন্নয়নের কথা বলি, যতই সমৃদ্ধির কথা বলি, আমি যদি আমার অর্ধেক পপুলেশনের অর্ধেক অংশকে যদি আমি আমাদের সঙ্গে নিতে না পারি, তাদের সামগ্রিক যে শক্তি, সমষ্টিগত যে শক্তি, সেটিকে যদি আমি দেশের উৎপাদনের কাজে, দেশের উন্নয়নের কাজে যদি ব্যবহার করতে না পারি, তাহলে আমাদের কোনো উন্নয়ন প্ল্যানই সার্থক হবে না, সফল হবে না। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিটেল এক্সপ্লেনেশন এখানে শাহ আলম আপনাদের সামনে করেছে। আপনাদের নিশ্চয়ই অনেকে বিভিন্ন প্রশ্ন আপনারা জিজ্ঞাসা করেছেন। সংক্ষিপ্তভাবে
ফ্যামিলি কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমিকভাবে আমরা এদেশের নারী সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। আজকে গ্রামের একটি পরিবার স্বাবলম্বী হলে আগামীকাল ধীরে ধীরে একটি গ্রামের পরিবার স্বাবলম্বী হবে। পরে ধীরে ধীরে ওই উপজেলার পরিবারগুলো স্বাবলম্বী হবে, যেগুলো স্বাবলম্বী নয়। ধীরে ধীরে জেলা, ধীরে ধীরে বিভাগ, একটি সময়ে গিয়ে সমগ্র বাংলাদেশের যে পরিবারগুলো স্বাবলম্বী হলে এই দেশের অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। পর্যায়ক্রমিকভাবে সেই পরিবারগুলোকে আমরা স্বাবলম্বী করতে চাই এবং এর মাধ্যমে আমরা দেশের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের নিশ্চয়ই কম বেশি বক্তব্যে আপনারা বলেন একটি কথা, অনেকেই বলেন, আমি গত কয়েকদিন উদাহরণটা দিয়েছি। আমরা যেহেতু 7 দিন ধরে একই বিষয়ে আলোচনা করছি, প্রত্যেক দিন হয়তো নতুন কিছু বলা সম্ভব নয়, কিছু কিছু জিনিস রিপিটেশন হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা পড়েছি, আমরা জেনেছি, আমরা বক্তব্য একটি কথা বলি, সেটি হচ্ছে নেপোলিয়ন। নেপোলিয়নের নাম আপনারা সবাই জানেন, শুনেছেন। নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিব। প্রিয় সহকর্মীবৃন্দ, দেশনেত্রী খালেদা জিয়া গতবার যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন আমরা দেখেছি বিএনপি সরকার উদ্যোগ গ্রহণ করেছে এবং এই উদ্যোগের ফলাফল অনেক এখন ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। কি সেই উদ্যোগ? দেশে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 12 পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন। বিভিন্ন সামাজিক কারণে মেয়েরা এই দেশে শিক্ষা ব্যবস্থায় পিছিয়ে ছিল, আজ কিন্তু তারা পিছিয়ে নেই। অর্থাৎ নারী সমাজকে যদি স্বাবলম্বী করতে হয়, নারীদেরকে স্বাবলম্বী করতে হয়, প্রথমে শিক্ষার ব্যবস্থা দেশনেত্রী খালেদা জিয়ার সরকার, বিএনপি সরকার সেটি করে গিয়েছে, সেটি চলছে, সেটির ফল জাতি ভোগ করছে, শুভ ফল। প্রিয় সহকর্মীবৃন্দ, ফ্যামিলি কার্ডের মাধ্যমে আগামী দিনে ইনশাল্লাহ সামনে যে নির্বাচন আছে, এই নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণের রায় আমাদের পক্ষে পেলে ইনশাল্লাহ শিক্ষিত যে মেয়েরা শিক্ষিত হয়েছে তারা আস্তে আস্তে শিক্ষিত মা হচ্ছে এবং সেই মাগুলোকে আমরা স্বাবলম্বী মা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হিসাবে গড়ে তুলব। এই হচ্ছে আমাদের আগামী দিনের পরিকল্পনা। খুব সংক্ষেপে, শিক্ষিত মা, স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মা, এই দুটি যদি আমরা গড়ে তুলতে পারি, ইনশাল্লাহ আমরা স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এখানে আপনারা উপস্থিত, এটাও কিন্তু মানব অধিকার, মানুষের একটি অধিকার। এবার আসুন, আজকে আমরা এখানে আমাদের দুটো অঙ্গ বা সহযোগী সংগঠনের সহকর্মীদেরকে নিয়ে আলোচনা করছি। একটি হচ্ছে কৃষক দল, একটি হচ্ছে যুব দল। আপনারা কৃষক দল যারা আছেন, এটি শুধু কৃষক দলের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, তবে যেহেতু কৃষক দল সরাসরি কৃষকদের সাথে রিলেটেড, সেজন্যই হয়তো কথাটা আমি এভাবে বলছি। আপনারা সকলের সামনে উপস্থাপন করা হয়েছে কৃষি কার্ড। কৃষি কার্ডের যে 10টি ফলাফল, কেন আমরা এটি কৃষি কার্ডটা ইন্ট্রোডিউস করতে চাইছি, কাদের জন্য করতে চাইছি, কি কি বেনিফিট তারা পাবে, এগুলো আপনাদের সামনে ডক্টর মজিদ আপনাদের সামনে আলোচনা করেছে, বিস্তারিতভাবে তুলে ধরেছে। আপনারা নিশ্চয়ই তাকে অনেক প্রশ্নও করেছেন, সেই প্রশ্নের কম বেশি জবাব উনি দিয়েছেন। অনেক প্রশ্নের জবাব আপনারা পেয়েছেন। মূল লক্ষ্য কি? প্রিয় সহকর্মীবৃন্দ, ছোটবেলা থেকে দেখে এসেছি, জেনে এসেছি এবং এখন অনেকে অনেক কিছু বললেও ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি এদেশের অর্থনীতি বলেন বা সব কিছুর মূল মেরুদণ্ড হচ্ছে কিন্তু আমাদের কৃষি। সেটি শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীতে। এখন এই যে মূল মেরুদণ্ড যারা, আমরা যদি তাদের অর্থনৈতিক মেরুদণ্ডটা সোজা হতে, শক্ত হতে সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি, এরকম পরিকল্পনা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে অবশ্যই ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে দেশের কৃষির মেরুদণ্ড শক্তিশালী হবে। কৃষির মেরুদণ্ড যদি শক্তিশালী হয়, কৃষকের অর্থনৈতিক মেরুদণ্ড শক্তিশালী হবে। আমাদের সকল কৃষিজ পণ্যর উৎপাদন বৃদ্ধি পাবে। উৎপাদন বৃদ্ধি পাওয়ার ফলে আমরা দেশের সকল মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হব যে কৃষিজাত যে পণ্য যা দেশে উৎপাদিত হবে,
ন্যায্য একটি স্বাভাবিক মূল্যে আমরা পৌঁছে দিতে সক্ষম হব। এবং শুধু তাই নয়, ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে কৃষি রিলেটেড বহু শিল্প আছে। আমরা এখন গার্মেন্টস রফতানি করি, গার্মেন্টস রফতানির সাথে আরও অনেক জিনিস, হয়তো জুতো রফতানি করছি, অন্যান্য আরও অনেক কিছু রফতানি করছি আমরা। কিন্তু আস্তে আস্তে আমরা কৃষি রফতানিতে মনোযোগ দিতে পারবো। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের অনেকেরই জানা আছে, সবাই না দেখলেও, বয়স সময়ের কারণে সবাই না দেখলেও আমিও দেখেছি, আমার একটু একটু মনে আছে, আমরা দেখেছি দেশ স্বাধীনের পরে একটি দুর্ভিক্ষ হয়েছিল। কেন হয়েছিল, কি হয়েছিল, কাদের আমলে হয়েছিল, সে প্রসঙ্গে নাই বা গেলাম, সেগুলো কম বেশি ধারণা আপনাদের আছে। কিন্তু মূল বিষয় হচ্ছে, পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, উনি সেই সময় খাল খননের মাধ্যমে শুধু যে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করেছিলেন তা নয়, একটি ফসলের জায়গায় দুটি ফসল, দুটি ফসলের জায়গায় সারা দেশে তিনটি ফসলই যে করতে সক্ষম হয়েছিলেন শুধু তা নয়, অল্প পরিমাণ হলেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশ থেকে খাদ্য রফতানি হয়েছিল। প্রিয় সহকর্মীবৃন্দ, সেই 1980 সালে আজকে যেরকম বহু উদ্যোক্তা আছেন, ব্যক্তি পর্যায়ে প্রাইভেট সেক্টরে যেরকম বহু উদ্যোক্তা আছেন, বহু ইনভেস্টর আছেন, সেই সময় দেশের অর্থনৈতিক অবস্থা এত মজবুত ছিল না এবং প্রাইভেট সেক্টর এতটা এক্সপ্যান্ডেড ছিল না বা এত বড় সাইজ ছিল না এখন যতটুকু আছে। আজ প্রাইভেট সেক্টরের বহু মানুষ আছেন, বহু উদ্যোক্তা আছেন, যারা বিভিন্নভাবে কিন্তু দেশে, আপনারা অনেকে ইউকেতে এসেছেন, এখানে আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা আছে, সেই কমিউনিটি যারা আছেন সেই এলাকাগুলোতে যদি আপনারা যান, দেখবেন অনেক গ্রোসারি শপ আছে, যেই গ্রোসারি শপগুলোতে গেলে আপনারা দেখবেন বাংলাদেশি বহু প্রোডাক্ট সেখানে পাওয়া যায়, যেগুলো প্যাকেটজাত হয়ে আসে প্রোডাক্ট, সেখানে লেখা থাকে মেড ইন বাংলাদেশ অথবা ফ্রম বাংলাদেশ, এরকম কথা লেখা থাকে। কাজেই আমরা এখনই যদি করতে পারি, রাষ্ট্র যদি, সরকার যদি সেরকম সুন্দরভাবে অর্গানাইজ ওয়েতে কৃষিকে সাজাতে সক্ষম হয়, তাহলে একদিকে যেরকম আমরা দেশের মানুষকে ন্যায্য মূল্যে খাদ্য দ্রব্য সবকিছু সরবরাহ করতে সক্ষম হব, একই দিকে অন্যদিকে ঠিক একইভাবে এই সকল উদ্যোক্তা উৎসাহিত হবেন, তারা আরও বিনিয়োগ করবেন, কৃষিজ দ্রব্যতে তারা বিনিয়োগ করবেন। বিনিয়োগ করার মাধ্যমে একদিকে তারা যেমন আরও অধিক পরিমাণ বিভিন্ন খাদ্য দ্রব্য জাতীয় জিনিস রফতানি করতে সক্ষম হবেন, যার ফলে বৈদেশিক মুদ্রা আসবে। অন্যদিকে সেই সকল মিল ফ্যাক্টরি চালু করতে হলে, চালাতে হলেও তো মানুষের প্রয়োজন, কর্মদক্ষ মানুষের প্রয়োজন, সেখানেও বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কাজে পুরো বিষয়টাকে আমরা এভাবে দেখছি, পুরো বিষয়টা আপনারা নিশ্চয়ই এইভাবেই বুঝতে পারছেন। আমাদের দায়িত্ব হচ্ছে পুরো বিষয়টাকে আমাদের কৃষক এবং আমাদের সাধারণ মানুষ, গ্রামে গঞ্জে কোটি কোটি মানুষ যারা আছে, শহর গ্রামগঞ্জ, সকলের কাছে এই পরিকল্পনার কথাটা আপনাদেরকে তুলে ধরতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ। সেজন্যই আজকে আপনাদেরকে এত কষ্ট দেওয়া হয়েছে, আপনাদেরকে 8 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। এখন এই যে ফ্যামিলি কার্ড এবং এই যে কৃষক কার্ড, শুধু যে এই দুটো বললাম, এই যে পৌঁছে দেবার কথা বললাম, আপনাদের কি মনে হয়, প্রিয় সহকর্মীবৃন্দ, দয়া করে এদিকে তাকাবেন, এই যে সামনে নয়নের পিছনে কে বসে আছে, শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করছে আর মোবাইল দিয়ে রেকর্ড করছে, চশমা পরে? আচ্ছা, সোজা তাকাতে হবে, সোজা স্ক্রিনের দিকে, আমি যে স্ক্রিনে আছি ওই স্ক্রিনের দিকে তাকাতে হবে। হ্যাঁ, তো এখন এই যে আপনারা এত কিছু শুনলেন, জানলেন, এই শোনা জানাটা কি মনে আছে আপনাদের, না ভুলে গেছেন বেমালুম আপনারা? মনে আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যদি আপনাদের এই 8টি সাবজেক্ট মনে থেকে থাকে, তাহলে নিশ্চয়ই আটটির মধ্যে আরেকটি সাবজেক্ট আছে, শিক্ষার একটি বিষয় আছে। যদিও এখানে যুব দল আছেন, কৃষক দল আছেন, কিন্তু শিক্ষার বিষয়টি সকলের সাথে সম্পর্কিত কম বেশি, তাই নয় কি? আপনারা দেখেছেন যে আমরা কিভাবে শিক্ষাকে গড়ে তুলতে চাইছি, কিভাবে আমরা শিক্ষাকে সাজাতে চাইছি। একটি আজকের শিশু, তাকে এমনভাবে আমরা শিক্ষা দিতে চাইছি, আগামী দিনে যখন সে যুবক হবে, আগামী দিনে যখন সে বড় হবে, একটু যখন তার সময় আসবে কর্মসংস্থানে, যখন তার সময় আসবে তার পরিবারকে দেখে রাখা, সেই উপযুক্ত, সে নারী হোক পুরুষ হোক, তার শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে চাইছি আমরা, যেন
তাকে দুশ্চিন্তায় পড়তে না হয়। খুব সংক্ষেপে যদি বলতে হয়, আপনারা শুনেছেন শিক্ষা ব্যবস্থা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে আমরা দ্বিতীয় এবং তৃতীয় ল্যাঙ্গুয়েজ আমরা আনতে চাইছি, ইংরেজির পাশাপাশি তৃতীয় ল্যাঙ্গুয়েজ আমরা আনতে চাইছি। এটির সাথে কর্মসংস্থানের বিষয়টি আপনাদের তুলে ধরা হয়েছে, বিভিন্ন সেক্টরগুলো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যে আমরা কোন কোন সেক্টর বের করেছি। খুব সংক্ষেপে যদি বলতে হয় প্রিয় সহকর্মীবৃন্দ, তাহলে বলতে হয় যে যেমন ধরুন শিক্ষা ব্যবস্থায় আমরা বাচ্চাদেরকে আস্তে আস্তে এমনভাবে শিক্ষিত গড়ে তুলতে চাইছে যেই শিক্ষাটা পেলে সে দ্বিতীয় বা তৃতীয় একটি ল্যাঙ্গুয়েজ জানবে, সে ভোকেশনাল ট্রেনিং পাবে, সে স্পোর্টসে তাকে কোনো না কোনো একটা স্পোর্টসে তাকে মোটামুটি এক্সপার্টিস আর্ন করতে হবে, তাকে আর্ট এবং কালচারে কম বেশি এক্সপার্টিস আর্ন করতে হবে, তাকে অ্যাচিভ করতে হবে তাকে। এখন আমরা যদি শুধু এভাবে জিনিসটি কল্পনা করি, আজকে যেই ছেলেটি ক্লাস 1-এ ভর্তি হলো, 10-12 বছর পরে যখন সে ক্লাস 10 বা ক্লাস 12 পাশ করবে এবং সে যখন অন্তত দুটো বিদেশি ভাষা কম বেশি বলতে, লিখতে এবং বুঝতে পারবে, সে যখন কম বেশি একটি স্পোর্টসে, সেটি ফুটবল হোক, সেটি ব্যাডমিন্টন হোক, টেবিল টেনিস হোক, একটি স্পোর্টসে ক্রিকেট হোক, একটি স্পোর্টসে যখন সে ভালো হবে, সে যখন মিনিমাম একটি মিউজিক্যাল ইকুইপমেন্ট বাজাতে পারবে, অথবা গান গাইতে পারবে, অথবা বাঁশি বাজাতে পারবে, অথবা সে যখন সুন্দর ছবি আঁকতে পারবে, এর পাশাপাশি যদি সেই বাচ্চাটিকে, ছেলে হোক মেয়ে হোক, তাকে যদি ভোকেশনাল বা টেকনোলজিক্যাল ট্রেনিংও তার থাকে কোনো একটি বিষয়, যেমন কিভাবে ইলেকট্রিক্যাল এয়ার কন্ডিশন নষ্ট হয়ে গেলে সেটি কিভাবে ঠিক করতে হয়, অথবা কিভাবে পানির পাইপলাইন বসাতে হয়, অথবা আমরা আমরা আমাদের রক্ত পরীক্ষা করাতে যাই, এরকম মেডিকেল ট্রেনিং যদি তাদেরকে দেওয়া হয় এবং এইরকম জ্ঞান যদি তাদের থাকে, আপনারা চোখ বন্ধ করে আমরা সকলে বলতে পারি যে এই মানুষটা দেশেই হোক অথবা বিদেশেই হোক, যেখানে সে যাবে কোনো জায়গায় সে আটকে থাকবে না। আপনাদের কি তাই মনে হয় আটকে থাকবে এরকম একটা মানুষ যার এতগুলো কোয়ালিটি আছে? আটকে থাকবে না। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের একটা ছোট ঘটনা বলি, কেন আমি আত্মবিশ্বাসের সঙ্গে এই কথাগুলো বলছি। কিছুদিন আগে সাউথ কোরিয়া, তারা তাদের ওয়েল্ডার লাগবে, ওয়েল্ডিং করে, যে ঝালাই করে একটার সাথে আরেকটা ঝালাই, কিন্তু এটা সেই ঝালাই না, এটা হচ্ছে আন্ডার ওয়াটার ঝালাই, আন্ডার ওয়াটার ওয়েল্ডার। তারা বাংলাদেশের কাছে চেয়েছে, একজনও নাই বাংলাদেশ থেকে, একজনও নাই বাংলাদেশ থেকে। সাউথ কোরিয়া কিন্তু বড় বড় শিপ বানায়, তারা জাহাজ বানায়, সেই জন্যই তাদের আন্ডার ওয়াটার ওয়েল্ডার লাগবে। একটা মানুষ পায়নি। তারা এই মানুষ নিতে চেয়েছিল, কয়েক হাজার মানুষ নিতে চেয়েছিল। বেতন শুনবেন কত তারা দিতে চাচ্ছিল বেতন, যদি তারা নিতে পারতো বাংলাদেশ থেকে? আমরা দিতে পারিনি, দেশ হিসেবে আমরা একজনকেও দিতে পারিনি। জানতে চান বেতন কত ছিল এক একজনের? যদি আমরা দিতে পারতাম, $3,000 ছিল এক একজনের বেতন, $3,000। এখন আপনি বাংলায় টাকায় ডলার কনভার্সন কত আমার ধারণা নেই, এই মুহূর্তে জানা নেই আমার, কনভার্ট করে দেখতে পারেন। 100 টাকা করে ধরলেও 3 লক্ষ টাকা তো হবে, তবে খুব সম্ভবত 100 টাকার বেশি বোধহয় এখন ডলারের রেট। কাজেই 3 লক্ষ টাকার বেশি বেতন আমরা একজনকেও দিতে পারিনি। তারা প্রস্তাব দিয়েছে যে ঠিক আছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারপর ঠিক আছে তোমরা ব্যবস্থা করো, আমরাই আসবো, আমরাই ট্রেনিং করাবো, আমরাই নিয়ে যাব। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যদি আপনারা যদি দেখেন যে খোঁজ করেন, দেখবেন যে জাপানে বহু মানুষের প্রয়োজন, দুই ধরনের মানুষ। তাদের পপুলেশনেরটা কিন্তু আমাদের যেরকম ইয়াং জনসংখ্যার পরিমাণ বেশি, তাদের বয়স্ক মানুষের সংখ্যা বেশি, ইয়াং জনসংখ্যা কম। ফলে তাদের খামারগুলো, তাদের ফার্মিং ল্যান্ডগুলো খালি হয়ে যাচ্ছে, বা তাদের মিল ফ্যাক্টরিগুলো খালি হয়ে যাচ্ছে। তাদের একটি এবং আরেকটি তাদের বড় প্রয়োজন, সেটা হচ্ছে যে যেহেতু বললাম যে পপুলেশন হিসাবে তাদের বয়স্ক মানুষের সংখ্যা বেশি, সেই জন্য তাদের হেলথ কেয়ারের দরকার। অর্থাৎ বয়স্ক মানুষকে একটা সার্টেন পর্যায়ের পরে লুক আফটার করতে হয়, দেখতে হয়, টেক কেয়ার করতে হয়, টাইম মতন ওষুধ খাওয়াতে হয়, তাকে টেক করতে হয়। এরকম প্রচুর মানুষ তাদের প্রয়োজন। আমরা যদি আমাদের ইয়াং মানুষদেরকে, নারী হোক পুরুষ হোক তরুণদেরকে আমরা যদি ট্রেনিং দিতে পারি, আমরা যদি তাদেরকে জাপানি ভাষা ট্রেনিং দিতে পারি, তাদের এগ্রিকালচার ব্যবস্থা ট্রেনিং দিতে পারি, অথবা তাদেরকে, আমাদের মেয়েদেরকে যদি আমরা হেলথ কেয়ারের ট্রেনিং দিতে পারি উইথ দি কোর্স অফ জাপানিজ ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনি চিন্তা করেন
কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো। আমরা জানি চায়নার পপুলেশন 1.5 বিলিয়ন প্লাস মাইনাস, কিন্তু সেই চায়নাতে এখন শ্রমিকের প্রয়োজন। এই ঘরে যতজন আপনারা আছেন, কেউ ম্যান্ডারিন বা চাইনিজ কি জানেন? মনে হয় না, খুব সম্ভবত না। আচ্ছা, তাদেরও শ্রমিকের প্রয়োজন। আমরা যদি ভাষাটা শিক্ষা দিতে পারি, শুধুমাত্র চাইনিজ, যা আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিকল্পনা করছি, এই কয়েকটি ভাষা আমরা পরিকল্পনা করছি, জাপানিজ ভাষা পরিকল্পনা করছি, ম্যান্ডারিন ভাষা পরিকল্পনা করছি। ভাষাটা যদি চাইনিজ, ম্যান্ডারিন মানে চায়নায় ম্যান্ডারিনটা বেশি ব্যবহৃত হয়, এই ভাষাটা যদি শিক্ষা আমরা দিতে পারি, তাহলে এই দেশ থেকেও আমরা পাঠাতে পারবো ওই দেশে কাজ করার জন্য। প্রিয় সহকর্মী, ইউরোপের ইটালি একটা দেশ আছে, এই দেশে ঠিক জাপানের মতন অবস্থা, গ্রামকে গ্রাম পপুলেশন খালি হয়ে যাচ্ছে, তাদের কৃষিকাজগুলো তারা সারতে পারছে না। আমরা যদি ইটালিয়ান ভাষা শিখি এবং এখানকার কৃষি ব্যবস্থার কি আছে না আছে সেই জ্ঞান দিয়ে যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাতে পারি, ছেলেদেরকে পাঠাতে পারি কৃষিকাজের এই কাজে, ইউরোপে আমরা তাদের কাজের ব্যবস্থার সংস্থান করতে পারবো। আমরা এর ভিতরে কাজ শুরু করেছি, এর ভিতরে কিন্তু যেহেতু আমরা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেই, সেই জন্য কিছুটা সমস্যা হচ্ছে। তারপরে আমরা পাবলিকলি অ্যাভেলেবেল যত ডাটা আছে সেটি বের করে আমরা কাজ করার চেষ্টা করছি, বের করার চেষ্টা করছি যে আগামী 5 থেকে 10 বছর পৃথিবীর কোন কোন দেশে কি কি কাজের ব্যবস্থা সৃষ্টি হতে পারে এবং কি কি সেটার রিকোয়ারমেন্ট, আমরা সেভাবে আমাদের ভোকেশনাল এবং সেভাবে আমাদের ট্রেনিং ইনস্টিটিউটগুলো, আমাদের ডিটেইল পরিকল্পনার মধ্যে আমরা সেগুলো করার চেষ্টা করছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের তরুণ সমাজের জন্য সেভাবে গড়ে তুলতে চাইছি। আপনাদের এখানে নিশ্চয়ই মাহাদি আমিন অথবা অন্যরা যারা বলেছে, নিশ্চয়ই বলেছে যে তরুণদের কর্ম পরিকল্পনার ব্যাপারে, বিশেষ করে অনলাইনে বা ইন্টারনেটে আইটি সেক্টরে যারা কাজ করে, আইটি সেক্টরে অনেকগুলো ভাগ আছে। এই অনেকগুলো ভাগের মধ্যে বিভিন্ন বিষয় আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি। যে অনেকে আছে আমাদের ছাত্রছাত্রী, আমাদের ছাত্র দলের ভিতরে আছে, এর বাইরে বহু স্টুডেন্ট, ইয়াং বহু মানুষ আছে যাদের জন্য একটি বিরাট সমস্যা হচ্ছে যে ডাটা, ইন্টারনেট ডাটা, খুব সম্ভব বাংলাদেশে এমবি বলে বোধহয়, খুব সম্ভব এটিকে। তো ইন্টারনেট যে ডাটা আছে, এই ডাটাটা ইজ কোয়াইট কস্টলি। অনেক তরুণ আছে আমাদের যারা কাজ করছে, হয়তো ধরেন কোনো একটা প্রোডাক্টের মার্কেটিং করছে অথবা কন্টেন্ট তৈরি করছে, কিন্তু ডাটার দাম বেশি হওয়ার ক্ষেত্রে সে সেটা পুরোপুরিভাবে যতটুকভাবে সে করতে চায় সেভাবে সে করতে পারছে না। এখন আমরা যদি তাদেরকে ওরকম স্পেস, প্রথমত তার কাজ করার স্পেসও হয়তো সেভাবে নেই। বাংলাদেশে আমরা দেখেছি উন্নয়নের নামে বিগত স্বৈরাচারের সময় বহু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেগুলো ইনফ্রাস্ট্রাকচারের আইটি পার্কের নামে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে, কিন্তু এগুলাতে এখন গরু ছাগল চলে বেড়ে অথবা বিয়ে শাদী, কমিউনিটি, এই ধরনের সামাজিক অনুষ্ঠান হয়, যেটা উদ্দেশ্য লক্ষ্য সেভাবে হয়ই না। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে, জনগণের হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। কাজেই সেজন্যই আমরা নতুন আইটি পার্ক বানানোর আমাদের ইচ্ছা নেই। পুরনো যেটা আছে সেটাকে ঘষে মেজে পরিষ্কার করে সেখানে আমরা ব্যবস্থা করে দিব, এই যে যারা ঘরে বসে মেসে বসে কষ্ট করে কাজ করছে, আমাদের তরুণ সমাজের বৃহৎ একটি অংশ কন্টেন্ট বানাচ্ছে, কিন্তু সেটা নিয়ে সুন্দরভাবে কাজ করবে, যে তার নেই হয়তো ঘরের কোনায় বসে অথবা বন্ধুর জায়গায় বসে কোনো এক জায়গায় কাজ করছে, সে বন্ধুর বাসায় বসে, তাদের জন্য আমরা চেষ্টা করব এই জায়গাগুলোতে ছোট 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 স্পেস তৈরি করে দিতে, যাতে 2জন 3জন 4জন বন্ধু মিলে যারা এরকম কাজ করছে ছোট একটি কোম্পানি করতে পারে। কোম্পানি করে সেখানে তারা সহজে যাতে সুন্দরভাবে কাজ করতে পারে, সেখানে তাদেরকে আমরা ওয়াইফাই সিস্টেমটা ব্যবস্থা করে দিব, খুব স্বল্প দামে যাতে তারা ওয়াইফাই নিতে পারে। আবার একই সাথে আমরা ছাত্রছাত্রী যারা আছে বা সব ধরনের মানুষের জন্যই আমরা চেষ্টা করছি, দলের পক্ষ থেকে এক্সপেরিমেন্টলি অলরেডি আমরা ঠাকুরগাঁয়ে এই প্রজেক্টটি চালু করেছি। দলের পক্ষ থেকে আমাদের আইটি সম্পাদক, আইটি সেক্টর বিএনপি যেটা আইটি সম্পাদক, তারা এটি চালু করেছেন অলরেডি এক্সপেরিমেন্টলি। পরে ইনশাল্লাহ জনগণের রায় সমর্থনে আমরা সরকার পরিচালনার দায়িত্ব পেলে
এই বিষয়টি তখন রাষ্ট্রের পক্ষ থেকে ধীরে ধীরে পুরা দেশে আমরা চালু করব। কি সেটি? বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বড় ভালো কলেজ যেগুলো আছে, স্কুল যেগুলো আছে, বিভিন্ন ক্যাফেটেরিয়া বা ইম্পর্টেন্ট পাবলিক প্লেস যেগুলো আছে, সেইগুলোতে আমরা 1-1.5 ঘন্টার জন্য যে কোনো মানুষ করলে, লগ ইন করার কতগুলো স্ট্যান্ডার্ড প্রসিজিওর আছে, সেই প্রসিজিওর মেনে লগ ইন করলে 1-1.5 ঘন্টা ফ্রি ইন্টারনেট তাদেরকে ব্যবস্থা করে দিব আমরা, যাতে তরুণ সমাজ তারা ইন্টারনেটের মাধ্যমে স্ব কর্মসংস্থানের যে ব্যবস্থা তারা করতে চাইছে, সেই ব্যবস্থাটি যাতে তাদের জন্য সহজ হয়, সেই কাজটি আমরা করতে চাইছি তাদের জন্য। হয়তো সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমরা করব, সুযোগ পেলেই আমরা এই কাজটি করব। প্রিয় সহকর্মীবৃন্দ, গেল ফ্যামিলি কার্ড, গেল কৃষক কার্ড, গেল কর্মসংস্থানের বিভিন্ন অনেকগুলোর মধ্যে কয়েকটি আইডিয়া বা বিষয় আমি তুলে ধরলাম। শিক্ষার যেই কথাটি বলেছিলাম, নিশ্চয়ই এর মধ্যে শিক্ষা সংক্রান্ত ডক্টর জিয়া খুব সম্ভবত আপনাদের সামনে এখানে উপস্থাপন করেছেন। শিক্ষা সংক্রান্ত যেটি বলেছেন, সেখানে প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে নিশ্চয়ই উনি একটি কথা তুলে ধরেছেন আপনাদের সামনে। সেটি হচ্ছে প্রাইমারি শিক্ষকের সংখ্যা 3.5 লক্ষর মতন, প্লাস মাইনাস, বেশিও হবে হয়তো ক্ষেত্র বিশেষে। আমরা এই পুরা সমাজ, শিক্ষক সমাজকে আমরা ওয়ান টিচার ওয়ান ট্যাব, ওয়ান ট্যাব ওয়ান টিচার, নিশ্চয়ই বাই নাও আপনারা শব্দটি শুনেছেন না? এই শব্দটি আপনারা এটার সাথে পরিচয় আছেন। আমরা টিচারদের কাছে পর্যায়ক্রমিকভাবে একটি ট্যাবলয়েড বা ট্যাব আমরা পৌঁছে দিব, কম্পিউটার সর্ট অফ ট্যাবলয়েড আমরা পৌঁছে দিব। কেন পৌঁছে দিব? দেখুন, আমরা একটি ঘটনা বলি। ঘটনাটি আমাদের এখানেই, ছেলেটি আমাদের দলের সাথে সম্পৃক্ত। তো ওর কথা থেকে শুনেছি, ওর ছেলেটির বয়স এখন 12 বছর, ছাত্র দল করতে এক সময়, এই দেশে বেশ কয়েক বছর ধরে আছে। তো ওর কাছ থেকে ঘটনাটি শোনা আমার। ওর ছেলের বয়স যখন 5-7 বছর হবে, তো একদিন ও ছেলেকে নিয়ে গাড়িতে উঠেছে, তো সিট বেল্ট লাগায়নি। তো ছেলেটি তখন ওকে বললো, বাবা তুমি সিট বেল্ট লাগাও। বলে না, এখান থেকে এখানে অল্প একটু যাবো, তো লাগবে না। বলে না, তুমি সিট বেল্ট লাগাও, টিচার বলেছে স্কুলে সিট বেল্ট লাগাতে হবে গাড়িতে উঠলে, তা না হলে আমি তোমার গাড়ি থেকে নেমে যাব। 7 বছরের বাচ্চা তাকে বলছে, বাবাকে বলছে। অর্থাৎ এই কথাটি আমি এই জন্য, তখন বাপ বাধ্য হলো সিট বেল্টটা লাগাতে। এই কথাটি আমি আপনাদের সামনে এই জন্য বললাম। দেখুন, আজকে আমাদেরকে যদি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করতে হয়, যুদ্ধ করতে হয়, দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়, অবশ্যই আমাদেরকে কাজটি শুরু করতে হবে। হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন, সরকার তার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে করবে, কিন্তু মানসিকতার পরিবর্তন করতে হবে। তো মানুষের সাহায্যে যদি, মানুষের সাহায্যে যদি এগিয়ে আসতে হয়, মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে। এই হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের শুধু একজন মানুষকেই শুধু দেখবে না, পাশাপাশি আল্লাহর সৃষ্টি অন্য যা কিছু আছে, যা আমাদের পক্ষে যতটুকু লিমিটের মধ্যে পসিবল, আল্লাহর সব সৃষ্টির প্রতি আমরা যত্নশীল হব। কাজী এক বাক্যে যদি এটিকেও এটিকেও বাস্তবে ধীরে ধীরে রূপ দিতে হয়, তাহলেও আজকের যে শিশু, তাকে আমাদের সেভাবেই গড়ে তুলতে হবে। তার মধ্যে সেই মূল্যবোধ আমাদেরকে তার ভিতরে তৈরি করতে হবে। দুর্নীতি খারাপ, ব্ল্যাক ব্ল্যাক, হোয়াইট হোয়াইট, এই বিষয়টি আমাদের শিশু অবস্থা থেকে তৈরি করতে হবে। এবং তাকে যদি সেভাবে আমাদের গড়ে তুলতে হয়, আমাদের অবশ্যই শিক্ষককেও সেইভাবে গড়ে তুলতে হবে। প্রাইমারি স্কুলের শিক্ষককে আমাদের সেভাবে গড়ে তুলতে হবে। এবং প্রাইমারি স্কুলের শিক্ষককে যদি গড়ে তুলতে হয়, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা দিতে হবে। ডিজিটাল ব্যবস্থায় আমরা তাদেরকে সেই ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসতে চাইছি। এর ডিটেলটা এর মধ্যেই আপনাদেরকে নিশ্চয়ই আলোচকবৃন্দ যারা বলেছেন তারা এক্সপ্লেন করেছেন, ডিটেল জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করেছেন। কিন্তু লক্ষ্য এবং উদ্দেশ্য, সামাজিক লক্ষ্য, পারিবারিক লক্ষ্য, রাজনৈতিক লক্ষ্য, দেশপ্রেমের লক্ষ্য কি, সেটি এক বাক্যে আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অর্থাৎ আজকের যে শিশু, আগামী দিনের যে ভবিষ্যৎ, তাকে যদি আমরা মূল্যবোধ দিয়ে গড়ে তুলতে না পারি, দেশকে আমরা প্রত্যাশিত দেশ হিসাবে গড়ে তুলতে পারবো না। আজকের শিশু, আগামী দিনের যে ভবিষ্যৎ, তাকে যদি মূল্যবোধ দিয়ে আমরা গড়ে তুলতে পারি, আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে সক্ষম হব, প্রিয় সহকর্মীবৃন্দ। এবং সেই জন্য আমাদের শিক্ষকদেরকেও গড়ে তুলতে হবে। কাজে আসুন, সেটিই আমাদেরকে করব। এটি হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা শিক্ষা গেলাম, আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমরা কর্মসংস্থানের ব্যাপারে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। আরেকটি বিষয়, পরিবেশ,
যদি চারিদিকে খা খা মরুভূমি হয়ে যায়, এর মধ্যে থাকবো কি করে আমরা? এর মধ্যে তো থাকতে পারবো না। কাজেই আমাদেরকে পরিবেশ করতে হবে, এবং পরিবেশের জন্য আমরা কি উদ্যোগ নিয়েছি? আমরা আমাদের শহীদ জিয়ার সেই জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয়, অন্যতম জনপ্রিয় একটি প্রকল্প ছিল খাল খনন। যে কোনো মূল্যে আমাদেরকে খাল খনন শুরু করতে হবে দেশে। নদী খনন, খাল খনন আমাদেরকে করতে হবে, এটি আমাদের অন্যতম প্রায়োরিটি। কেন করতে হবে কম বেশি সেটি এক্সপ্লেন করাচ্ছে। এবং আমাদের আরেকটি লক্ষ্য হচ্ছে, আমরা আগামী 5 বছর ইনশাল্লাহ এই নির্বাচনে জনগণের সমর্থন পেলে আগামী 5 বছরে আমরা চেষ্টা করব 25 কোটি গাছ লাগাতে। প্রিয় সহকর্মীবৃন্দ, অনেকেই হয়তো মনে মনে হাসছেন, এতই সোজা 25 কোটি গাছ লাগানো? আপনার গাছ লাগানোর সময় তো মোটামুটিভাবে 3 মাস, মনসুন বা বর্ষাকাল। বাকি 9 মাস আপনি কি করবেন সহকর্মী? 9 মাস আপনি গাছের চারা তৈরি করবেন। কিভাবে গাছের চারাটি একটু বড় হলে বর্ষার সময় কিভাবে কোথায় কোথায় লাগাবেন, কোন কোন জায়গায় রোপণ করবেন, কাদেরকে দিয়ে আপনি সেই গাছের চারাটি রোপণ করবেন, এই পুরো প্ল্যানিংটা আপনি বাকি 9 মাস করবেন। বাংলাদেশে কম বেশি প্রায় 1 লক্ষ নার্সারি আছে। এবারে যে প্রত্যেকটি নার্সারির উৎপাদন ক্ষমতা, অর্থাৎ চারা তৈরির ক্ষমতা কম বেশি 25,000+। 25,000 চারা, 20 থেকে 25,000 চারা অন এন এভারেজ প্রত্যেকটি নার্সারি তৈরি করতে পারে। কাজেই আমরা যদি হিসাব করি তাহলে আমরা দেখে নিতে পারি মোটামুটি বছরে 4 থেকে 5 কোটি চারা আমরা উৎপাদন বা তৈরি করতে সক্ষম হব। এবং সেটা আমরা যদি পরিকল্পনা মাফিক আমরা বনায়ন তৈরি করতে পারি, বন তৈরি করতে পারি, আমরা আমাদের আবহাওয়া, আমাদের ক্লাইমেট, আবহাওয়া আমরা কিছুটা হলেও পরিবর্তন করতে পারবো। গরমের সময় খুব গরম পড়ে, আমরা চেষ্টা করতে পারি, এবং আমাদের এই চেষ্টা মোটামুটিভাবে আল্লাহর মতে সফল হলে 5 বছরের মধ্যে অ্যাটলিস্ট 3 ডিগ্রি টেম্পারেচার আমরা কমিয়ে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন এরপরে আরেকটি পরিকল্পনার কথা বলি। ইউকে পৃথিবীর অন্যতম একটি ধনী দেশ। এই দেশে মানুষের স্বাস্থ্য সুবিধা, স্বাস্থ্য সাপোর্ট দেওয়ার জন্য এনএচএস আছে। এই এনএচএস কিন্তু খুব হাবুডুবু খাচ্ছে বাজেটের ভারে। এই দেশের মানুষের সংখ্যা হচ্ছে আমাদের 1/3, 7 কোটির মতন। 6 কোটি তারা নিজেরা, 1 কোটি বিদেশে, 7 কোটির মতন। এই 7 কোটিকে এখানে একটা মানুষের হার্ট অ্যাটাক হলে বাইপাস করতে হলে সম্পূর্ণ, মানে যার বৈধ অধিকার আছে এই দেশে থাকার, এরকম মানুষের যদি বাইপাস লাগে, হার্ট অ্যাটাক হয়, স্টেন্টিং করতে হয়, যেটি হোক না কেন, কারো যদি ক্যান্সারের চিকিৎসা করতে হয়, ডায়ালিসিস করতে হয়, কিডনি চেঞ্জ করতে হয়, পুরো সরকার সেই খরচ বহন করে, বেয়ার করে সরকার। কিন্তু তারপরে এরকম দেশ হাবুডুবু খাচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি, মিনিমাম 20 কোটি। এত বিপুল জনসংখ্যাকে আমি খুব সস্তা স্লোগান দিতে পারি, সবার জন্য স্বাস্থ্য সুবিধা দিব, আমরা সবাইকে আমরা ফ্রি দিব। বলাটা খুব ইজি, করাটা অত্যন্ত কঠিন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা দেখুন, বাস্তবতা যেটা শেষ করতে হবে, মাগরিবের আগে আমি শেষ করে আনি। বাস্তবতা যেটা হচ্ছে আজকে, হ্যাঁ আমাদের হাসপাতাল তৈরি করতে হবে, কিন্তু আজকে আপনি যতই সরকারি হাসপাতাল তৈরি করুন না কেন, আমাদের বিগত সরকারের আমলে যেভাবে দুর্নীতি সমাজের বিভিন্ন রন্ধে রন্ধে প্রবেশ করেছে, আপনি হাসপাতাল তৈরি করতে গেলে হাসপাতালে বিভিন্ন রকম সমস্যায়, দুর্নীতিকে ঘিরে বিভিন্ন রকম দুর্নীতি। কাজেই আপনি মানুষের দোরগোড়ায় বা মানুষকে প্রত্যাশিত স্বাস্থ্য সেবা আমরা দিতে পারছি না। ফ্যাক্ট, বাস্তবতা। কিন্তু বাস্তবতা মেনে নিয়ে এটাকে তো ঠিক করতে হবে। কি করতে হবে? এখন একটি আবার অন্য বাস্তবতা যদি দেখি, সরকারের যে রিসোর্স আছে, আমি একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। সরকারের যে রিসোর্স আছে, এই রিসোর্সে বাংলাদেশের সব জেলায় যে হাসপাতাল আছে, ধরেন সেখানে প্রতিদিন একটি হসপিটাল 1,000 রুগীকে সব রকম কম বেশি সাপোর্ট দিতে পারে। সরকার থেকে যে সাপ্লাই দেওয়া হয়, 1,000 রুগী আসলে তাকে ওষুধ, ব্যান্ডেজ, পট্টি, যাই বলেন না কেন, নার্স, বিছানা, সবকিছু 1,000 দিতে পারে সে। কিন্তু আপনার রুগী আসছে প্রতিদিন 2,500, অর্থাৎ প্রতিদিন 1,500 করে রুগী আসছে। আপনার আজকে যেই 2,500 আসলে আপনি 1,000কে ডিল করলেন, 1,500 তো রয়ে গেল। আগামীকাল এই 1,500-এর 1,000কে করতে করতে আপনার আরো 2,500 অ্যাড হয়ে গেল ওটার সাথে, অর্থাৎ এটা তো বাড়ছে। এটা যে তো আপনার দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে প্রতিদিন। এখন কি করতে হবে? ইউরোপ বা এখানে যেটা এখন তারা সবচেয়ে বেশি জোর দিচ্ছে সেটা হচ্ছে প্রিভেনশনে তারা জোর দিচ্ছে।
মানুষকে তারা ঘরে ঘরে যাচ্ছে, মানুষকে তারা বোঝাচ্ছে ভাই তুমি চিনি কম খাও, মিষ্টি কম খাও, চকলেট কম খাও, তাহলে ডায়াবেটিক হবে না। তুমি লবণ কম খাও, তেল কম খাও, ভাজা পোড়া কম খাও ভাই, তাহলে হার্টের সমস্যা কম হবে। অন্য আরও যেগুলো আছে, এই কম করো, এইভাবে পানি খাও, তাহলে ডায়ালিসিসের সমস্যা হবে না, কিডনি তাহলে ভালো থাকবে, এই খেও না। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে সেই কাজটি করতে হবে। এই মুহূর্তে আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, আমাদের দেশ, শহর, জেলা, শহর, গ্রাম গঞ্জের মানুষকে সচেতন করতে পারি যে এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে, তাহলে আমাদের হার্টের অসুখ কম হবে, তাহলে আমাদের কিডনির অসুখ কম হবে, তাহলে আমাদের ডায়াবেটিক কম হবে। আমরা যদি এইখানে মানুষকে সচেতন করার মাধ্যমে আমরা যদি তাদেরকে সুস্থ রাখতে পারি, তাহলে ওই যে প্রতিদিন 1,500-2,500 করে মানুষ আসে, সেখানে তাহলে চাপ কমে আসবে। সেখানে যদি চাপ কমে আসে, যত কমাতে পারবো এইদিকে, তত ওইদিকে বেটার সার্ভিস দেওয়া সক্ষম হবে সরকার। সেখানে বেটার সার্ভিস দিতে পারবে, ডাক্তার নার্স সেখানে বেটার সার্ভিস দিতে পারবে। আমরা এই জন্য দেশে কম বেশি এই মুহূর্তে যে পরিকল্পনা করছি, 1,00,000 স্বাস্থ্য কর্মী আমরা নিয়োগ দিব। পল্লী চিকিৎসকদেরকে যারা আছে তাদেরকে 1,00,000 স্বাস্থ্য কর্মী আমরা নিয়োগ দিব। প্রিয় সহকর্মী, এই স্বাস্থ্যকর্মীর 1,00,000-এর মধ্যে যদি 1,00,000 আমরা নিয়োগ দিয়ে থাকি, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তার মধ্যে 80 থেকে 85,000, 80,000-85,000 আমরা অ্যাপয়েন্ট করব মহিলা স্বাস্থ্যকর্মী। কারণ মহিলাদের ক্ষেত্রে একটি অ্যাডভান্টেজ আছে, আপনার ঘর লুক আফটার করে কে? আপনাকে এবং আপনার সন্তানদেরকে লুক আফটার করে কে? অবশ্যই আপনার স্ত্রী লুক আফটার করেন। আচ্ছা, এখন তাকে গিয়ে যদি মহিলা স্বাস্থ্যকর্মী বোঝাতে সক্ষম হয় যে এই কাজ করবে, আপনার পরিবারকে এই খাবার কম দিবেন স্বাস্থ্যের ভালোর জন্য, এই খাবার বেশি দিবেন স্বাস্থ্য ভালো রাখার জন্য। আজকে যদি আমরা পরিবারের স্বাস্থ্য ভালো রাখতে পারি, তাহলে আমাদের অন্য পরিকল্পনাগুলো কাজ করবে। মানুষই যদি অসুস্থ হয়ে যায়, আপনি বাকি কাজ করবেন কেমন করে? আর আরেকটি আমাদের লক্ষ্য হচ্ছে, এটি বলবো কিনা বুঝতে পারছি না এভাবে, আরেকটি আমাদের লক্ষ্য হচ্ছে, দেখুন আমাদের পপুলেশন বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে। আপনার যতই রিসোর্স থাকুক না কেন, সৌদি আরব, কুয়েত, সব জায়গার তেলের খনিও যদি আমরা নিয়ে আসি বাংলাদেশে, তারপরেও এইভাবে যদি জনসংখ্যা বৃদ্ধি হতে থাকে, কোনো রিসোর্স দিয়ে আমরা কোনো কিছু ম্যানেজ করতে পারবো না। আমরা যদি জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজটি করতে শুরু করতে পারি আজকে থেকে, এটার পজিটিভ ফলাফল আমরা পাবো 10 বছর পরে। আজ আগামী 2-4 বছরে পাবো না, 10 বছর পরে গিয়ে আমরা ফলাফল পাবো। কাজে প্রিয় সহকর্মী বৃন্দ, এই দেশকে, জাতিকে যদি বাঁচাতে হয়, এই পরিকল্পনাগুলো আমাদেরকে নিতে হবে। আসুন এরপরে একটি ইন্টারেস্টিং সাবজেক্ট হচ্ছে, আমরা বিভিন্ন ক্ষেত্রে ভোকেশনাল ইনস্টিটিউশন বলেন, টেকনোলজিক্যাল ইনস্টিটিউশন বলেন, বিভিন্নভাবে ভাষা শিক্ষা বলেন, বিভিন্নভাবে আমরা বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করছি। কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে শুধু তো ট্রেনিং দিলে হবে না, শুধু গান শেখালে হবে না, বাজনা শেখালে হবে না, শুধুমাত্র তাদেরকে পড়ালেখা শেখালে হবে না, তাদেরকে খেলাধুলাও করতে হবে, তাদেরকে মাঠে দৌড়াদৌড়ি করতে হবে। কারণ মাঠে যদি আপনি দৌড়াদৌড়ি না করেন, চকলেট খাবে, মিষ্টি খাবে, ডায়াবেটিক হবে, ওগুলো ফ্যাট জমবে, হার্টের প্রবলেম হবে। কাজে দৌড়াদৌড়ি করতে হবে। একটি আমাদের পরিকল্পনা হচ্ছে যে এডুকেশন মিনিস্ট্রি, স্পোর্টস মিনিস্ট্রি, কালচারাল মিনিস্ট্রি, এই 3টা মিনিস্ট্রি একসাথে কাজ করবে সারা বছর। এই 3টা মিনিস্ট্রি একসাথে কাজ করবে, যাতে করে একটি বাচ্চা, স্কুলের ছেলে হোক মেয়ে হোক, আজকে তার কোনো রকম এই স্কুলের সাথে এই স্কুলের আর্ট কম্পিটিশন থাকবে, ওই স্কুলের সাথে ওই স্কুলের স্পোর্টস কম্পিটিশন থাকবে, ওই স্কুলের সাথে ওই স্কুলের ডিবেট কম্পিটিশন থাকবে। এভাবে এক উপজেলার সাথে আরেক উপজেলা, এক জেলার সাথে এক জেলা, এক বিভাগের সাথে এক বিভাগ, সামগ্রিকভাবে এসে তারপর ওটা ন্যাশনাল পর্যায়ে আসবে। অর্থাৎ প্রত্যেকটি বাচ্চা ব্যস্ত থাকবে। এই 3টা মিনিস্ট্রিকে কন্টিনিউয়াস কাজ করতে হবে। আমরা খেলার মাঠ ইনশাল্লাহ তৈরি করব। একটি পরিকল্পনা আছে, ঢাকা শহর একটা দম বন্ধ করা জায়গা হয়ে দাঁড়িয়েছে। বাচ্চাদের খেলার মাঠ নেই, তাতে বাচ্চারা সারাদিন মোবাইলে বসবে আর মোবাইলেই থাকবে। আপনাকে তাকে খেলার জায়গা দিতে হবে। তো আমরা দোষ দিচ্ছি, মাদকের দোষ দিচ্ছি। আরে ভাই, আপনি তাকে খেলার মাঠ দেন, খেলার পরিস্থিতিতে, তাহলে কেন সে ওইদিকে যাবে? তার তো এনার্জিটা, ইয়াং বসে যে এনার্জিটা, সেটা তো কোথাও না কোথাও সে ব্যয় করবে। তাকে যদি আপনি ভালো পথ, ভালো ব্যবস্থা দিতে পারেন, তাহলে অবশ্যই সেই খারাপ পথ পরিহার করে আসবে। আমরা তো ভালো পথের ব্যবস্থাই করছি না। আমরা মাঠ ইনশাল্লাহ ক্রিয়েট করব।
কম বেশি আমরা একটি পরিকল্পনা করেছি, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এটিকে বাস্তবায়ন করতে যতটুকু অ্যাজ মাচ পসিবল। উদাহরণ হিসেবে বোঝানোর জন্য বলি, ঢাকা শহরে 100টি ওয়ার্ড আছে। এই 100টি ওয়ার্ডের প্রত্যেকটি 2 থেকে 3টি ওয়ার্ড নিয়ে আমরা একটি জায়গা তৈরি করব, প্রায় একটি ফুটবল মাঠের সমান, মিনিমাম একটি ফুটবল মাঠের সমান 4 বিঘার সমান জায়গা আমরা তৈরি করব। এই জায়গায় আমরা যেই তখনকার ভ্যালু থাকবে, মার্কেট প্রাইস থাকবে, সেইটি দিয়ে ওখানে যে প্রপার্টি, বিল্ডিং টিল্ডিং বাড়িঘর থাকবে সেটিকে সরকার কিনে নিয়ে সেইখানের বাসিন্দারা অন্য জায়গায় চলে যাবেন, কারণ তাদেরকে আমরা ওই কম্পেনসেশনটা দিব। এবং সেখানে তখন আমরা মাঠ তৈরি করব। সেই মাঠে যারা বয়স্ক ব্যক্তি আছেন তারা সেখানে হাঁটবেন, বাচ্চারা সেখানে খেলবে। অর্থাৎ সেখানে চারিদিকে আমরা নিম গাছ লাগাবো, মাঠের চারিদিকে বড় বড় নিম গাছ লাগাবো। মাঠের চারিদিকে মানুষ হাঁটবে, শ্বাস বুক ভরে শ্বাস নিবে, বাচ্চারা খেলবে, যারা সিনিয়ররা হাঁটবেন, বাচ্চারা খেলবে, মানুষ বুক ভরে শ্বাস নিবে। এরকম একটি পরিবেশ বা পরিস্থিতি আমরা ঢাকা শহরগুলোতে ইনশাল্লাহ তৈরি করব। এর বাইরে সারা দেশে বিভিন্নভাবে আপনাদের সামনে আমিনুল বলেছে কিভাবে আমরা স্পোর্টস ভিলেজগুলোকে তৈরি করতে চাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি যেই কথাগুলো আপনাদের সামনে বললাম, এই কথাগুলোকে অলরেডি আপনারা সারাদিনে শুনেছেন। আমি আমার মতন করে আমার চিন্তাগুলো আপনাদের সামনে সংক্ষেপে সবগুলো মিলে আপনাদের সামনে শেয়ার করলাম। প্রশ্ন একটি এবার আপনাদের কাছে, আমার কথাগুলো শুনতে কি খুব খারাপ লেগেছে? আচ্ছা, আমার এই পরিকল্পনা বা এই চিন্তা ভাবনাগুলোর সাথে আপনারা কারা কারা একমত যে আমরা এগুলা করতে চাই? ওয়াও, ধন্যবাদ, ধন্যবাদ। হাত নামান। বাবুল তো দেখলাম 2 হাত তুলে ফেলেছে, ভাই 1 হাত তুললেই হতো তোমার। আচ্ছা, তো এখন বিষয়টি হচ্ছে যে যদি আপনারা সকলে একমত হয়ে থাকেন, প্রিয় সহকর্মীবৃন্দ একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি আপনারা মনে করেন যে এই যেই পরিকল্পনাগুলোর কথা বললাম, এই পরিকল্পনাগুলোর যদি আমরা 40% অ্যাচিভ করতে পারি, তাহলে দেশের মানুষের এবং দেশের ভাগ্যের শুভ পরিবর্তন হবে। এটা কি আপনারা বিশ্বাস করেন? এই কথাগুলো শোনার পরে বিশ্বাস করেন? করেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যদি বিশ্বাস করে থাকেন, দেখুন রাজনৈতিক কর্মী তো মাঝে মাঝে ফাট করে হাত তোলা অভ্যাস, হুট করে তুলে দেন, কিন্তু হুট করে তুলবেন না, বুঝে তুলবেন। আপনাদেরকে আমরা মগজে দিতে চেয়েছি, এখন মগজ থেকে এটা হৃদয়ে নিতে হবে। সারাদিন যা শুনেছেন, যা বুঝেছেন, মগজ দিয়ে বুঝেছেন, এখন মগজ দিয়ে এটাকে হৃদয় দিয়ে এখন ধারণ করতে হবে। যদি হৃদয় দিয়ে ধারণ করে থাকেন, তাহলে আমরা আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি কৃষক দল এবং যুব দলের জেলা বা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে। আপনারা আর 5-7 মিনিট পরে আপনারা এই ঘর থেকে বেরিয়ে যাবেন। আস্তে আস্তে হয়তো আজকের মধ্যে অনেকে চলে যাবেন, না হলেও কালকে চলে যাবেন। আপনাদের হাতে আমরা একটি ফোল্ডার দিয়েছি, ফোল্ডারে অল্প হয়তো 5 পিস করে প্রত্যেকটি আছে। এইটি নিয়ে আপনি যদি ঘরে রেখে দেন, এইটি নিয়ে নিজেই যদি বগল দাবা করে চলে যান, কোনো লাভ নেই। আপনার উপলব্ধি কোনো লাভ নেই, আপনার বোঝার কোনো ফায়দা নেই। এটিকে আপনি তখনই ফায়দায় রূপান্তরিত করতে পারবেন যখন আপনি গিয়ে আপনার পৌরসভার, আপনার জেলার, আপনার উপজেলার, আপনার ইউনিয়নের, আপনার গ্রামের, আপনার সংগঠন সহ আপনার সাথে অন্য যারা আছে, অন্য না, বিএনপির অন্য যারা আছে, সকলকে নিয়ে বসে যদি আপনি বলেন যে ইয়েস, এই 10 তারিখের এই সম্মেলন থেকে বা এই সেমিনার থেকে আমি এই জিনিসগুলো শিখে এসেছি এবং আগামী দিনে বিএনপির এই পরিকল্পনা, এবং তারপরে ভাগ ভাগ করে সকলকে নিয়ে আপনি আপনার এলাকার, আপনার নির্বাচনী এলাকা বলেন, আপনার উপজেলা বলেন, পৌরসভা বলেন, গ্রাম বলেন, প্রত্যেকটি ঘরে ঘরে যদি আপনি গিয়ে এই জিনিসগুলো মানুষের সামনে উপস্থাপন করেন, তাহলেই একমাত্র আজকে আপনার এখানে আশাটা সফল হবে সহকর্মীবৃন্দ। তা না হলে সম্পূর্ণ আপনার এই আশাটা ব্যর্থ হয়ে যাবে, আপনার এখানে দুপুরের খাওয়াটা ব্যর্থ হয়ে যাবে, আপনার আসা যাওয়ার ভাড়াটা ব্যর্থ হয়ে যাবে। এখন সহকর্মীবৃন্দ, আমাদের আজকে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা জনগণের রায় চাই, জনগণের সমর্থন চাই। পত্রিকার পাতা খুললে, রেডিও টেলিভিশন খুললে বহু ডিবেট চলতে থাকে, বহু ডিবেট।
এর এটা ভালো না, ওর ওটা ভালো না, এটা খারাপ বলেছে, ও ওটা খারাপ বলেছে, ও খারাপ লোক, ও খারাপ লোক। আসুন আমরা এর থেকে বেরিয়ে আসি। আমার ধারণা, আমরা রাজনীতিবিদরা যাদেরকে সাধারণ মানুষ বলে গণ্য করি, আমরা রাজনীতিবিদরা যারা সাধারণ মানুষ বলে যাদের গণ্য করি, এই সাধারণ মানুষরা এইসব ডিবেট শুনতে 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 ফেড আপ হয়ে গেছে। এটা হচ্ছে আমার 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 স্টাডি, এটা আমার আমার আন্ডারস্ট্যান্ডিং। মানুষ ফেড আপ হয়ে গেছে এসব ডিবেট শুনতে শুনতে। আমার ধারণা, মানুষ একদম ক্লিয়ার রাস্তা দেখতেছে। ওকে, তুমি রাজনৈতিক দল, তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি বাংলাদেশের জনপ্রিয় দল, তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি সবচেয়ে বড় দল, তাহলে বলো তুমি আমার জন্য কি করবে, তোমাকে যদি আমি সুযোগ দেই। আমার তো মনে হয় মানুষ বোধহয় এখন সোজা স্ট্রেট কাট এই কথাই বলছে। প্রিয় সহকর্মীরা, 8টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনারা হাত তুলে বলেছেন এই প্রত্যেকটি বিষয়ে যদি আমরা 40%ও ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে বাংলাদেশের মানুষ, যাদেরকে আমরা জনগণ বলি, তাদের এবং দেশের ভাগ্যের পরিবর্তন হবে। তাহলে মানুষ যে তর্ক বিতর্ক কথা ঝগড়াঝাঁটি শুনতে শুনতে বিরক্ত, আমার নিজেরই বিরক্ত লাগে তো মাঝে মাঝে, এই যে যেসব কথাবার্তা আমার নিজেরই বিরক্ত লাগে, তাহলে বুঝেন সাধারণ মানুষের কতটা বিরক্ত লাগতো। আরে ভাই, তাকে বলতে হবে আপনি কিভাবে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখবেন। বাংলাদেশে গত বছর 7,000 মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, একটা আশ্চর্য ব্যাপার। 30,000-এর মতন মানুষ পঙ্গু হয়েছে রোড অ্যাক্সিডেন্টে, 30,000-ই খুব সম্ভবত হয়, 30,000-এর মতন মানুষ পঙ্গু হয়েছে বিভিন্নভাবে। আপনি চিন্তা করতে পারেন ওই পরিবারটার কি অবস্থা, যে আজকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তার পরিবার কি অবস্থা, যে একমাত্র আর্নিং মেম্বার যে ছিল সে পঙ্গু হয়ে বসে আছে। এটা কেমন সড়ক ব্যবস্থায়, সড়ক অবস্থায় এইভাবে এত দুর্ঘটনা কেন ঘটবে? এটাকে বন্ধ করতে হবে। তো দুর্নীতির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়নস অফ ডলার্স পাচার হয়ে গেছে। হ্যাঁ, আমরা জানি কারা পাচার করেছে, কি কেন পাচার করেছে, কারা করেছে, যেটা এটাকে তো বন্ধ করতে হবে। তো আপনাকে স্বাস্থ্যসেবা যেগুলো নিয়ে আপনারা আলোচনা করেন, মানুষ এইগুলা জানতে চায়, মানুষকে বলতে হবে ইয়েস আমি করব, আমি এই করব। সহকর্মীবৃন্দ, এই যে বললাম একটু আগে ডিবেট হয়, পত্রিকার পাতা খুলে সব জায়গায় ডিবেট হয়। আজকে আপনাদের সামনে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আপনাদের সামনে, এবং আপনার দল আপনাদের সামনে, আপনার দল আপনার সামনে আজকে যে স্ট্রেইট কাট প্ল্যান আপনার সামনে উপস্থাপন করলো, দেখান তো পত্রপত্রিকা খুলে, বক্তৃতা বিবৃতি দেখান তো আর কোন রাজনৈতিক দল এই মুহূর্তে যারা বাংলাদেশে আছে, তারা কোন রাজনৈতিক দল এরকম প্ল্যানিং দিয়েছে? কোন রাজনৈতিক, ইয়েস, কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে নাই, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে নাই, পরিকল্পনা দিতে পারে নাই যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে। কাজেই এখন আপনার বসে থাকার সময় নেই, এখন আপনার বসে থাকার সময় নেই, আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে। দিস ইজ এ ওয়ার, দিস ইজ এ ব্যাটল। আপনাকে এই যুদ্ধে নেমে পড়তে হবে। কি যুদ্ধ? মানুষের পক্ষে, মানুষের জন্য, দেশের পক্ষে, দেশের জন্য। কারণ আমাদের কাছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ। এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে, এবং এই যুদ্ধে যদি ঝাঁপিয়ে পড়তে হয়, এই যে দেশ গড়ার পরিকল্পনা, এই দেশ গড়ার পরিকল্পনা শুধু পরিকল্পনার মধ্যে রাখলে হবে না। বাংলাদেশে বহু প্ল্যানিং হয়েছে, কিন্তু প্ল্যানিংই রয়ে গেছে। আমরা আমাদের প্ল্যানিংকে বাস্তবায়ন করতে চাই। জনগণকে সাথে নিয়ে আমরা যেরকম আন্দোলন সফল করেছি, জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের এই আটটা প্ল্যানিং আমরা জনগণের স্বার্থে আমরা বাস্তবায়ন করতে চাই। বাস্তবায়ন আমরা কাজ শুরু করব, আমাদের পরবর্তী জেনারেশন এটাকে কন্টিনিউ করবে। এটা সফলতার কোনো মার্ক নেই, এটা চলতে থাকবে। জনগণের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন হতে থাকবে, শিক্ষার স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন হতে থাকবে, কর্মসংস্থানের ব্যবস্থা হতে থাকবে। কাজ আমরা শুরু করব, কাজ আমরা শুরু করব। কাজে আসুন, এই কাজ যদি শুরু করতে হয়, জনগণকে সাথে নিয়ে শুরু করতে হবে, জনগণকে কনভিন্স করতে হবে, জনগণকে বোঝাতে হবে, দেখাতে হবে। পারবেন এই কঠিন কাজ করতে? পারবেন? ফোল্ডারটা নিয়ে দয়া করে ছাপিয়ে ঘরে রেখে দিন না, ডেস্কের কোনায় বা আপনার স্টাডি টেবিলে বা খাটের কর্নারে রেখে দিন না, সাইড টেবিলে। ফোল্ডারে যা দিয়েছি, যার পক্ষে যত সময়, যে 10টি ছাপাতে পারবেন 10টি ছাপাবেন প্রত্যেকটি, যে 100টি পারবেন 100টি ছাপাবেন প্রত্যেকটি, যে 1000 পারবেন 1000 ছাপাবেন প্রত্যেকটি। ছাপিয়ে আপনার অন্য সহকর্মী যে আরো কয়টি আপনাকে ছাপিয়ে সহযোগিতা করে, তার সহযোগিতা নেন। দলের শুভাকাঙ্ক্ষী আছে, তাদের সহযোগিতা নেন, ভাই আমাকে 10,000 কপি ছাপিয়ে দেন। আপনার প্রত্যেক এলাকায় এরকম বহু শুভাকাঙ্ক্ষী আছে যারা দল করে না, কিন্তু ধানের শীষে ভোট দেয়। তাকে বলুন যে আমার এই জিনিসগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছাবো, আমি তো ছাপাতে পারছি না, আপনার তো সক্ষমতা আছে, আপনি আমাকে দয়া করে যদি একটু ছাপিয়ে দেন, এই আমাকে যদি প্রত্যেকটি 10,000 করে, 5,000 করে, 2,000 করে ছাপিয়ে দেন, আমি অন্তত 10,000 লোকের কাছে রিচ করতে পারবো। তাহলে আমার পরিকল্পনাগুলো, দলের পরিকল্পনা মানুষের সামনে নিয়ে যেতে পারবো।
পারবেন এই কাজটি করতে? আসেন, এবার শুধু পারবো বললে হবে না সহকর্মীবৃন্দ, করতে হবে, কাজটি করতে হবে, এর কোনো বিকল্প নেই। আদারওয়াইজ এই দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে আমরা যদি সজাগ না হই, আমরা যদি এই যুদ্ধে মাঠে নেমে না পড়ি। এই দেশ ধ্বংস হয়ে যাবে। এই দেশকে প্রত্যেকটি বার আপনার দল রক্ষা করেছে। ইতিহাস ঘটন তাহলেই বলুন, প্রত্যেকটি বার রক্ষা করেছে। শহীদ জিয়া, খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, তার আগে দেশের কি অবস্থা হয়েছে। এখন শহীদ জিয়া এবং খালেদা জিয়ার দায়িত্ব আপনাদের কাঁধে এসে পড়েছে। এই দেশকে আপনাদের রক্ষা করতে হবে, প্রত্যেককে উঠে দাঁড়াতে হবে, ঘর থেকে বেরিয়ে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, দোরগড়ায় যেতে হবে। তাহলেই আমাদের পক্ষে সম্ভব। আসুন, আসুন, মাগরিবের টাইম হয়ে গেছে। কম বেশি সকলেই মাগরিবের নামাজ পড়বেন। নামাজ পড়বেন, এলাকায় ফিরে যাবেন। ফিরে গিয়ে দয়া করে বসে থাকবেন না, ফিরে গিয়েই পরিকল্পনা করুন। যেতে যেতে দরকার হলে আপনার নেতা সহকর্মীদের সাথে কথা বলুন, এই পেয়েছি, কিভাবে প্ল্যানিং করব মানুষের কাছে যাবার জন্য, ব্যবস্থা করো। আসো, আলোচনা করো, বাসে বসে বসে, ট্রেনে বসে বসে, প্লেনে বসে বসে আলোচনা করে ফেলেন কিভাবে প্ল্যানিং সাজাবেন। ধানের শীষকে জিতাতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা, জনগণের পক্ষের যে পরিকল্পনা, সেটিকে বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নাই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এবং সবার আগে বাংলাদেশ, নো কম্প্রোমাইজ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।